আচ্ছা, আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস স্টার্টিংয়ে আমি বলতে চাই একটাই, সেটা হচ্ছে যে আপনাদেরকে এই সময়টা একটু নিয়ম মেনে চলতে হবে। সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস, যে কাজগুলো দেওয়া হবে এগুলো করে দেওয়া, করে নিয়ে আসা। একেবারে যদি না করেন তাহলে কিন্তু আপনারাই পিছিয়ে যাবেন, আমার কিচ্ছু হবে না। আপনাদের কলেজে যখন টিচাররা পড়া দেয়, স্যারদের কোনো ক্ষতি হয় আপনারা পড়া না করলে? নিজেরই ক্ষতি হবে এক্সামের সময়। তো এগুলো ছোটো ছোটো বিষয় আপনাদের জানাই আছে আসলে। ওয়েব ডিজাইন ক্লাস 1। একটা টার্গেট থাকতে হবে, আমি কি হব, আমি কি হব, একটা টার্গেট থাকতে হবে। এই 10 সেকেন্ডের মধ্যে একটা টার্গেট ফিক্সড করে ফেলেন যে আমি এটা হব, আমি একদম ভালো ডিজাইনার হব, কিংবা ভালো ডেভেলপার হব, ভালো প্রোগ্রামার হব। আমি যদি ভালো ডিজাইনার হতে যাই তাহলে আমাকে জানতে হবে HTML অ্যান্ড CSS, ঠিক আছে? যদি ভালো একজন, হ্যাঁ আমি বিস্তারিত বলে দিচ্ছি। আমি যদি একজন প্রোগ্রামার হতে চাই তাহলে আমাকে জানতে হবে PHP, সি, C++, জাভা, আরও অনেক কিছু। প্রত্যেকটাই আলাদা আলাদা একটা করে ল্যাঙ্গুয়েজ, ভাষা। এই ভাষাগুলোর যে কোনো একটা জানলে আপনি সব ভাষাকে আয়ত্ত করতে পারবেন। সো একটা ভাষা যদি আপনি জানেন, বুঝেন, করতে পারেন, তাহলে বাকি ভাষাগুলো আপনার বোঝার অনেক সহজ হয়ে যাবে। কারণটা হচ্ছে সব ভাষার লজিক সিস্টেম একই রকম, জাস্ট চেহারা একটু আলাদা, দেখতে আলাদা, একটু নিয়ম আলাদা। তো একটা ভাষা যেমন এখানে সি আছে, সি, এই সি, সি হচ্ছে মাদার অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার মা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে সব কিছুই সির সূত্র ধরেই তৈরি হয়েছে। তো সিকেই প্রথমে রাখা দরকার। সি এর 80% পিএইচপি, সি এর 80% পিএইচপি। আবার একটা বিষয় বুঝতে হবে, সি হচ্ছে ডেস্কটপ প্রোগ্রামিংয়ের জন্য। ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব প্রোগ্রামিংয়ের পার্থক্য জানা আছে কি? ডেস্কটপ হচ্ছে যে আমি পিসিতে চালাচ্ছি, যেমন এখানে একটা নোটপ্যাড, এখানে একটা নোটপ্যাড, এটা হচ্ছে ডেস্কটপ প্রোগ্রামিং। আর ওয়েব প্রোগ্রামিং হবে যখন আমি ইন্টারনেট নিয়ে কাজ করব তখন। আপনি সি জানলে এরকম একটা নোটপ্যাড বানাতে পারবেন, যেখানে আপনি লিখতে পারবেন, কাজ করতে পারবেন। বুঝা গেছে? আবার পিএইচপি করলে আপনি ওয়েবের অনেক কাজ করতে পারবেন, মানে যাবতীয় কাজই বলা চলে। যেমন ধরেন এখন মোবাইলে SMS দেওয়া আসা করেন, এই সিস্টেমটা বানিয়ে দেওয়া পারবেন, কীভাবে SMS এক মোবাইল থেকে আরেক মোবাইলে পাঠানো যায়, কীভাবে ইমেল পাঠানো যায়, এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তো আপনি যদি প্রোগ্রামার হন তাহলে আপনাকে এইগুলোর যে কোনো একটাতে এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি প্রোগ্রামার হতে পারবেন। এত কিছু লাগবে না, যে কোনো একটা। যদি আপনি ডিজাইনার হতে চান তাহলে আপনাকে HTML, CSS অ্যান্ড সাথে একটা লাগবে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, তাহলে আপনি একজন ভালো ডিজাইনার হইতে পারবেন। এগুলোর সাথে আরও কিছু অ্যাড আছে। তো একজন ডিজাইনার তখনই হবে যখন সে এই কয়েকটা জিনিস সম্পর্কে ভালো জানবে, এবং একজন ডিজাইনার ডেভেলপারে রূপান্তর হবে যখন সে এইখানকার যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করবে। বুঝা গেছে? তাহলে ডিজাইনার আগে না ডেভেলপার আগে? আমি কিন্তু এখনো বলি নাই যে ডিজাইনার কে আর ডেভেলপার কে, কিংবা ডিজাইনারের আগে ডেভেলপ না ডেভেলপের আগে ডিজাইন, এরকম কিন্তু বলি নাই আমি। আচ্ছা, যে ডিজাইন করবে তার তৈরি করা ডিজাইনটাকে এই প্রোগ্রামার ডেভেলপ করবে। বুঝা গেছে? তাহলে এখানে সচরাচর চলেই আসছে যে আগে ডিজাইন তারপর ডেভেলপ, ঠিক আছে?
এই জাভাস্ক্রিপ্ট এটাও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে আসে। এটা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই দুইটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এই দুটা হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি এটা লিখে দিই। HTML পূর্ণরূপ, মার্ক আপ, সরি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার পূর্ণরূপ। এটা হচ্ছে একটা মার্কআপ ভাষা, মার্কআপ ভাষা। আর CSS এর বিস্তারিত হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেড। এটাও একটা মার্কআপ ভাষা। ল্যাঙ্গুয়েজ বানান ঠিক আছে না? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম HTML কি আর CSS কি। এখন HTML কোথায় লাগে সেটা আমাদের জানতে হবে। আমি একটু নেট অ্যাক্টিভ করি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, আপনাকে এটা জানতে হবে PHP, কারণ এটার সাথে HTML CSS এর পুরাই লিঙ্ক, কানেকশন। না, যেহেতু এটা একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, যে কোনো একটা থেকে শুরু করা যায়। সব কিছু লজিক তো একই রকম, জাস্ট নাম আলাদা, সিস্টেম আলাদা। আপনি চাইলে PHP থেকে শুরু করতে পারেন, চাইলে সি থেকে করলে কী হবে, আপনি PHP-র 80% সিতে পাওয়া যাচ্ছেন, তাহলে PHP শিখতে তো আর আপনার 1 মাসের সময় লাগবে না, তাই না? আর আপনি চাইলে PHP করতে পারবেন, PHP করলে আবার সি করতে আপনার 1 মাস লাগবে না। ব্যাপারটা একই, কিন্তু সব ল্যাঙ্গুয়েজ উঠে আসছে সি থেকে। ওকে, দেখি নেটের কী অবস্থা। আচ্ছা, ওটা রেডি হচ্ছে না, একটু দেরি হবে। যাই হোক, একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করা হবে, ঠিক তার আগে একটা ডিজাইন দরকার। আমি কিভাবে বানাবো, কি কি থাকবে, এটার একটা ডিজাইন লাগবে। তাহলে এটার একটা ফটোশপ ডিজাইন লাগবে, যেটাকে PSD ওয়েব টেমপ্লেট বলা হয়। কি বলা হয়? ফটোশপ ডিজাইনটা পুরাটাকে বলা হচ্ছে PSD ওয়েব টেমপ্লেট, যেটা আমাদের ওয়েবের জন্য ইউজ হবে। ঠিক আছে? একটা ওয়েবসাইটের যখন ডিজাইন তৈরি করা হবে, তখন একজন গ্রাফিক ডিজাইনার আমাদেরকে এটা বানিয়ে দিবে। কে বানাবে? গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার একজন আমাদেরকে এই PSD ওয়েব টেমপ্লেটটা ফটোশপ দিয়ে বানিয়ে দেবে আমাদেরকে। বানার পর এটা আপনাকে করতে হবে কি, HTML CSS দিয়ে ডিজাইন করতে হবে। এই PSD টেমপ্লেটটাকে একটা PSD দিল, দেন PSDটাকে HTML CSS দিয়ে আপনাকে বানাইতে হবে। তারপর একজন ডেভেলপার সেটাকে PHP কিংবা আদার্স ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানিয়ে দিবে। তখন সেটা হবে ডায়নামিক ওয়েবসাইট। আর ফার্স্ট টাইম যখন এই পর্যন্ত থাকবে, তখন সেটা হবে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। বুঝা গেছে? স্ট্যাটিক ওয়েবসাইট কী দিয়ে তৈরি হচ্ছে তাহলে? HTML and CSS দিয়ে। অনলি HTML CSS, নট জাভাস্ক্রিপ্ট। HTML CSS। যখন সেটাকে PHP-তে কনভার্ট করা হবে, PHP দিয়ে ডায়নামিক করা হবে, তখন সেটা ডায়নামিক হয়ে যাবে, তখন অটোমেটিক কাজ করবে। আমি চাইলে এখানে একটা পোস্ট করতে পারি, এই পোস্টটা ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাবে, এরকম। তার আগে আপনাদেরকে পূর্ণ একটা ধারণা দেই ওয়েবসাইট বিষয়ে, ওয়েবসাইটটা আসলে কী। লক্ষ্য রাখি, এখানে ডোমেইন হোস্টিং সম্পর্কে জানা আছে কি?
ডোমেইন কি, হোস্টিং কি জানা আছে? আপনি পড়ছেন? পড়েননি, আপনি তো আবার মেকানিক্যাল, ডোমেইন ইলেকট্রিক্যাল, কারেন্ট এগুলো নিয়ে কাজ করা হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, ডোমেইন কি আর হোস্টিং কি এটা জানতে হবে। আমি এখানে লিখি ডোমেইন কি। ডোমেইন হোস্টিং বুঝাইলে আপনারা ওয়েবসাইট সম্পর্কে ধারণা পাবেন যে আসলে ওয়েবসাইটে কী। ডোমেইন, হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন হচ্ছে একটা নাম, একটা নাম। কি নাম? কি নাম? করিম চৌধুরী? আদার্স কি নাম? কী টাইপের? যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে আলাপ আলোচনা করছি সেজন্য মানুষ, গরু, ছাগল নাম নাও আসতে পারে, তাই না? তাহলে এখানে আসতে পারে, যেমন হচ্ছে www.facebook.com, এটা হচ্ছে একটা নাম। আচ্ছা, ফেসবুক বানান বলিছে, facebook.com, এইটাকে বলা হচ্ছে ডোমেইন নাম। আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন আপনার এরকম একটা ডোমেইন নাম লাগবে। একটা ওয়েবসাইট বানালে নাম ছাড়া কি আপনি ঢুকতে পারবেন? আপনি আরেকটা ওয়েবসাইটের নাম বলেন তো, যে কোনো একটা ওয়েবসাইট, হ্যাঁ যে কোনো এনিথিং। বিক্রয়.com জানা আছে এটা? কী করে এখানে? তরকারি পাওয়া যায়, বাহাদুর বাজারে পাওয়া যায় কিনতে। আচ্ছা, বিক্রয়.com। আর এডুকেশন বট, edu.bd.com, এই টাইপের আছে না সরকারি সাইটগুলো। তারপর দিনাজপুর জেলা স্কুলের আছে, আপনাদের পলিটেকনিকের তো আছে, ওয়েবসাইট আছে, নাম জানা আছে? নাই। আচ্ছা, আপনাদের পলিটেকনিক্যাল সাইটটাই আমি দেখাই, তাইলে বুঝতে পারবেন। যেহেতু ফার্স্ট ক্লাস, আমি পূর্ণ ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়েবসাইট সম্পর্কে, কারণ আমি যেটা শিখবো সেটা সম্পর্কে যদি ভালো না জানি তাহলে কীভাবে কী করবো। আমি যদি একজন দর্জি হই, আমি যদি পোশাকের ডিজাইন সম্পর্কে না জানি, তাহলে আমাকে যখন বলা হয় যে তুমি এটা কাটে বানাও, তাহলে হয়তো আমি কাটে একদম ছাতু বানিয়ে দেবো, সেটাকে যে ডিজাইন বানাতে পারবো পারবো না। আমাদেরকে আগে ধারণা নিতে হবে। আচ্ছা, দিনাজপুর পলিটেকনিক, পলিটেকনিক বানান। আচ্ছা, ও বাইর করে দিবে, যেহেতু আমি গুগলে সার্চ করতেছি। dpi.edu.bd, এটা না? ছোট্ট একটা নাম। এটা আপনাদের স্কুলের গেট, কলেজের। এটাতে কখনো ঢুকছিলেন? আচ্ছা, ঢুকেননি? আচ্ছা, এটা কিন্তু আপনাদের ইনস্টিটিউটের সাইট। ইনি কি প্রিন্সিপাল? গান হচ্ছে নাকি? এই ছেলেটার নাম কৃষ্ণ। ইয়েস। বেবি কি আপনাদের সাথে না সেকেন্ড শিফটে? কৃষ্ণর বান্ধবীও বেবি। ভালোই বলে গান করে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পলিটেকনিক্যাল সাইট। এটার একটা সুন্দর ডিজাইন আছে না? হুম, দেখতে পাচ্ছি ডিজাইনটা অনেক সুন্দর। আচ্ছা, এখন যদি আপনারা এই ডিজাইনটা বানাতে পারবেন কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না যে আমাদের ভার্সিটির মতো একটা সাইট আমরা বানাতে পারতেছি? এমনও হতে পারে এর থেকে একটা ভালো বানাইবেন।
তো আমরা এটা দিয়ে শুরু করতে পারি কি, যে এটাই ফার্স্ট টার্গেট, যে এটাই বানাবো। তো এইটা বানাতে গেলে তো আমরা সরাসরি এটা বানাতে পারছি না, তাই না? এটা ধরা যেতে পারে ক্লাস 10-এর সাবজেক্ট। এখন আমাদেরকে ক্লাস 1-এ আসতে হবে, প্রথমে বেবিতে আসতে হবে, তারপর নার্সারি এই টাইপের এগুলো যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু আমাদের এই পার্টগুলো খুব দ্রুত সামনে যাবে। হয়তো বা প্রথম দিন আপনাদের নার্সারি চলে আসছে, সেকেন্ড একটু উপরে আসবে, তারপর ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, এইভাবে প্রত্যেকটা দিন আপনারা একটা করে ক্লাস পার হবেন। যেদিন ক্লাস 10-এ চলে আসবেন সেদিন আপনাদের এই সাইটটা কীভাবে তৈরি করা হবে আপনারা ধারণাটা পাই যাবেন। সো আমাদেরকে এই স্টেপগুলো পার হতে হবে। অ্যাট ফার্স্ট আমি বলবো আপনাদেরকে, আপনারা 5টা ক্লাস, অনলি 5টা ক্লাস আপনারা ধৈর্য সহকারে কাজটা করবেন। অনলি 5টা ক্লাস। এই 5টা ক্লাস খুবই বিরক্তি লাগবে এবং খারাপ লাগবে, হয়তো বা আমার কাছে বলতে পারবেন না, কিন্তু বাইরে যায় আপনারা শুরু করে দেবেন যে বোরিং ক্লাস, এই টাইপের না বলে আমরা যেহেতু জানি না বিষয়টা, শিখতে আসছি, এই জন্য ফার্স্ট স্টেপটাই আপনাদেরকে ভালো করে দিতে হবে এবং ভালো করতে হবে। আমি চাই আপনারা একটা ভালো ডিজাইনার হন, ভালো একটা সাইট তৈরি করেন, যেহেতু সাইট নিয়ে কাজ করব আমরা। আর আমি আপনাদেরকে প্রপারলি শেখার চেষ্টা করব, যেটা পারবেন না আমার সাথে শেয়ার করবেন, আমি করে দেবো। এই দেখেন আপনাদের সাইট এখনও ডামি কন্টেন্ট ইউজ করতেছে। কোন ডিজাইনার বানাইছে এটা কিন্তু কাজের না, এটাও কাজের কন্টেন্ট, এগুলো ডেমো কন্টেন্ট। যাই হোক, আপনারা ভালো ডিজাইন করতে পারলে এই স্যারকে দেখাবেন যে স্যার আপনাদের আমাদের ওয়েবসাইট কী হয়ে আছে, এখনও ডেমো কন্টেন্টই চলতেছে, চেঞ্জ করা দরকার। এইখানে আসি, এই যে এইটাকে বলা হচ্ছে মেনু, এগুলোকে বলা হচ্ছে ওয়েবসাইটের এই নামগুলো জানতে হবে। এই যে দেখেন এখানে মাউস নিয়ে গেলাম, স্লোলিভাবে আসছে, এখানে গেলাম স্লোলিভাবে আসতেছে, এখানে গেলাম স্লোলিভাবে আসলো। তারপর এটা হচ্ছে কি আপনাদের লোগো, এটা কিন্তু জাতীয় একটা লোগো বাংলাদেশ সরকারের, এটা আপনাদের লোগো হতে পারে, যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তারপর এখানে একটা সার্চ অপশন আছে, যেখানে আমরা লিখে লিখে সার্চ করতে পারবো। এটা তো মেনু হলো। তো এটা হচ্ছে পুরোটাই হেডার অপশন, একটা ওয়েবসাইটের হেডার অপশন হচ্ছে এটা, আর ফুটার অপশন হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। হেডার ফুটার কি, হেডার হচ্ছে উপরের অংশ, ফুটার হচ্ছে সবার নিচের অংশ, এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে বডি। আর এইখানে দেখেন এটা সাইডে আছে না, এই লম্বা করে, এটাকে বলা হয় সাইড বার। আর এগুলো হচ্ছে মেন কন্টেন্ট, মাঝখানে কন্টেন্ট যেহেতু আছে। এগুলো হচ্ছে স্লাইডার, এগুলোকে কারাউজেল বলা হয়, কারাউজেল স্লাইড চেঞ্জ হচ্ছে। আপনারা এগুলোও বানাতে পারবেন, কোনো ব্যাপার না। তারপর লক্ষ্য রাখেন এই যে ঘুরতেছে, আবার যেখানকার সেখানে চলে আসতো, ঘুরতেছে, এগুলো আমরা করতে পারলে ভালো লাগবে। তারপর মাউস নিয়ে যাচ্ছে, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, আবার একটা আন্ডারলাইন আসতেছে। তারপর লক্ষ্য রাখছেন কি, এখন মাউস পয়েন্টার তীর পয়েন্টার হয়ে আছে, আমি যখন নিয়ে আসি তখন একটা হাত আসছে। এটা কী কারণে হয়, যেখানে লিঙ্ক থাকবে, মানে অন্য একটা জায়গার লিঙ্ক থাকবে, তখন এটা চলে আসবে। যেমন এটা ডুয়েট, এটা কি, এটা বুয়েট না কিসের, এইটা বুয়েটের, বুয়েট এগুলোর ওয়েবসাইট, কিন্তু এগুলো ক্লিক করলে চলে আসবে এখানে। যাই হোক, এটা ওয়েবসাইট। তো এইটা বানাতে কী কী লাগছে আমরা দেখি। একটা ওয়েবসাইটের সোর্স দেখতে গেলে আমাদেরকে চাপতে হবে Ctrl+U, তাহলে সে আমাকে সোর্স দেখাবে যে আসলে ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি করা হয়েছে। এখন লক্ষ্য রাখেন এখানে এই ওয়েবসাইটটা, এই যে এত এত কোড, লক্ষ্য রাখেন নিচে নামতে আছে, শুধু হোম পেজটা বানাইছে এতগুলো দিয়ে, এত কোড। মনে রাখতে হবে না, ভয় লাগছে? হ্যাঁ, ভয় করলে কিচ্ছু হবে না, ভয় রাখা যাবে না। মাথা চুলকেও লাভ নেই, মাথা চুলকাবেই যেসব কাজকর্ম দেখলে। এখন কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেখাই দিই।
আচ্ছা, ডোমেইনটার কথা বললাম, যেটা এটা একটা ডোমেইন, আপনাদের নামটা একটা ডোমেইন, এটা হচ্ছে একটা ডোমেইন, এটাও একটা ডোমেইন, ঠিক আছে। হোস্টিং কি? হোস্টিং হোস্টিং হচ্ছে এই ওয়েবসাইটে যেখানে আছে, যে জায়গাতে রাখা হয়েছে, হোস্ট করা হয়েছে যেখানে, সেটাকে হোস্টিং বলা হচ্ছে। হোস্টিং, এই হোস্টিং এবং ডোমেইন কিনতে পাওয়া যায়। কে বিক্রি করে? এগুলো রিসেলার আছে, অনলাইনেও কেনা যায়, ইন্টারনেট থেকে কেনা যাবে, আবার অন্যজনের কাছ থেকেও কিনে নেওয়া যাবে। হোস্টিং 1 জিবির দাম আপনার নিতে পারে, ধরেন কেউ নেয় 1500 টাকা, 1500 টাকা, আবার কেউ 2000 টাকা নেবে, এরকম যার যেরকম চাহিদা আর কি, যে যেরকম সার্ভিস দিবে তার দাম তত বেশি হবে। হ্যাঁ, 1 বছর করে মেয়াদ, আপনাকে 1 বছর পর আবার ঠিক এই 2000 টাকা পে করতে হবে। আর ডোমেইন, ডোমেইন সাধারণত 1000 টাকা হলেই পাওয়া যায়, এই নামগুলো 1000 টাকা হলেই আপনি পাবেন। তাহলে আপনার একটা ওয়েবসাইট বানাতে কত খরচ হচ্ছে? এখানে 2000 আর এখানে 1000, 3000 টাকা হলে একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। যেহেতু আপনি নিজেই ডিজাইনার, সেহেতু আপনার বেশি খরচ হবে না। আর যদি কারো কাছ থেকে বানায় নেন, তাহলে আপনার একটা ডোমেইন যাবে 1000, হোস্টিং যাবে 2000 টাকা, আর যে ওয়েবসাইট মেকিং করবে, ওয়েব ওয়েব ডেভেলপ করতে আপনার যাবে মিনিমাম 20,000 টাকা। টোটাল কত হলো? 23,23,000। টোটাল একটা ওয়েবসাইট ডেভেলপ করতে আপনার যাচ্ছে 23,000 টাকা। আর আপনি যদি নিজে পারেন তাহলে আপনার কত যাবে? এই 3,000 টাকা। এরকম ক্লায়েন্ট যখন আপনাকে ওয়েবসাইট বানায় দিতে বলবে, তখন আপনি এই বাজেটটা পাইতে পারেন, 20,000 টাকা। এমনও হতে পারে ছোটো ছোটো ওয়েবসাইট যদি হয়, ওখানে 10,000 টাকা দেবে আপনাকে। এই ওয়েবসাইটটা বানাতে আপনার কতদিন লাগবে? 5 days মিনিমাম। ক্লায়েন্ট বলে দিবে আমার 10 দিনের ভিতরে সাইটটা লাগবে, 8 দিন লাগবে। আমাকে কতক্ষণ টাইম দিতে হবে এটা পিছনে? সাইট আপনি যদি 2 দিনে তাকে ডেলিভারি করে দিতে পারেন, তাহলে তো মানে আমার কাজের উপর, আপনার কাজের উপর। যদি মনে করেন একজন কাজ দিচ্ছে আপনাকে, ধরেন কার কথা বলি, 99 ডিজাইন একটা আসছে না এখন মডেল 99 ডিজাইনে অনেক প্রোডাক্ট আছে, তাই না? এই প্রোডাক্টের ওয়েবসাইট নাই মনে হয়, যদি থাক, এখন মনে করেন নাই, আপনাদেরকে বললো যে 99-এর একটা ওয়েবসাইট লাগবে যেখানে সমস্ত প্রোডাক্টের লিস্ট থাকবে এবং ওখানে কোনটার কত দাম দেওয়া থাকবে। এখন আপনারা বলবেন, এটা চিন্তা করবেন যে আসলে সাইটটা বানাইতে কত টাকা, কত দিন লাগবে, কীরকম পরিশ্রম করতে হবে আমাকে, সেই অনুযায়ী একটা বাজেট আপনারা ধরবেন। এখানে বুঝতে হবে 99-এর হাজার হাজার প্রোডাক্ট, সেই হিসেবে এটার বাজেটও সেরকম হবে। 99-এর ওয়েবসাইটটা যদি কেউ করে, মিনিমাম 1,00,000 টাকা চার্জ করবে, 1,00,000 টাকা চার্জ করবে, এবং ওয়েবসাইটটা ডেভেলপ করতে 1 মাস সময় নিতে পারে। তাহলে তার মান্থলি ইনকাম আসতে করতে 1,00,000 টাকা, খুব কম। আচ্ছা, 1,00,000 টাকা বাদ। এখন আসি, মোবাইল হসপিটাল আছে, নাম শুনছেন? মোবাইল হসপিটাল নামের যে প্রতিষ্ঠানটা আছে, ওদের মোবাইল হসপিটালের ওয়েবসাইট নাই মনে করেন, এটার এখন আছে। এখানে কি করা হয়? মোবাইল সম্পর্কে সার্ভিস দেওয়া হয়, কম্পিউটার সম্পর্কে হয়তো বা দিতে পারে। তো এদের একটা সিম্পল ওয়েবসাইট দরকার। এখন এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে 10,000 টাকায় ওনারা করে যাচ্ছে। আপনাদের যদি মনে হলো যে হ্যাঁ 10,000 টাকা করা যাবে, সিম্পল যেহেতু, তাহলে 10,000 টাকায় করে দিলেন। আপনাদের ওয়েবসাইটটা করতে মিনিমাম 4 থেকে 5 দিন লাগবে, এর বেশি লাগবে না। ডিজাইন করতে ধরেন 2 দিন, আর ডেভেলপ করতে 2 দিন, 4 দিন, আর হোস্টের জন্য 1 দিন রাখে দিন, টোটাল 5 দিন। আপনারা 5 দিনে 10,000 টাকা পাইতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু এই কাজটা ওদের কাছ থেকে পাবো? এই মাধ্যমগুলো আমি লাস্ট টাইমে আপনাদেরকে দেখাবো, কারণ ফার্স্ট টাইমে যদি আমি দেখাই তখন আর কাজ শিখবেন না, তখন খালি ইনকামের পিছনে দৌড়াবেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি আগে কাজ করে টাকা। কারণ আমি বলি, এই এত দূর আপনারা পড়াশোনা করে আসছেন, চাকরি হবে কি না আদৌ গ্যারান্টি নাই। কিন্তু এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যদি আপনারা ভালো মতো করেন, চাকরি আপনার পিছনে ছুটবে, আপনি তখন বসে থাকবেন। চাকরি খুঁজতে হবে, এটা 100% গ্যারান্টি আমি দিতে পারি। চাকরি আপনাকে খুঁজে নেবে এবং ভালো স্যালারি দিবে। যাই হোক, যারা ফ্রিল্যান্সিং করে, মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে, তারা কখনো চাকরি করে না,
মানে কখনো বলতে না, ওরা চাকরি করতেই চায় না, কারণ চাকরি তাদেরকে 15-20 হাজার টাকা বেতন দিবে, আর তাদের মান্থলি ইনকাম 30-40-50 হাজার টাকা আসতে পারে। তাহলে চাকরি কেন করবে তারা? নিজের ইচ্ছা মতো বাসায় বসে কাজ করবে। আচ্ছা, এখন এইসব বিষয়ে মাথায় রেখে কয়েকটা পয়েন্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই পয়েন্টগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের প্রথম থাকতে হবে কি, এটা অনেস্টি থাকতে হবে। আপনি পৃথিবীতে যত টাকাই করেন না, আপনার মধ্যে যদি সত্য আর না থাকে, আপনি কিছু করতে পারবেন না। এটা 100%। কারণ অসৎ লোককে কেউ পছন্দ করে না, করে কি? আমরা সবাই মুসলমান তো না? ওকে। তাহলে একজন মুসলমানের ক্ষেত্রে অনেস্টি অবশ্যই থাকতে হবে। অনেস্টি এই জন্য থাকতে হবে আমাদের, ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল। ক্লায়েন্ট বলতে আমি কাকে বোঝাচ্ছি? কাকে বোঝাচ্ছি ক্লায়েন্ট বলতে? যে আমাকে কাজটা দিচ্ছে। এবং আমরা বাংলাদেশি কাজটা খুবই কম করব, কাজ করব বাইরে। কারণ বাংলাদেশের ক্লায়েন্টরা আপনাকে যদি একটা কাজ করার জন্য 10,000 টাকা দেয়, সেম কাজটা করার জন্য বাহির থেকে আপনাকে 30,000 টাকা দিতে পারে। কারণ তারা একটা কোয়ালিটি সম্পন্ন কাজ চায় এবং ভালো কাজ চায়। দেশের কাজগুলো, দেশের কাজগুলো মানুষই করে। সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা হচ্ছে যে আপনি যখন একটা দেশের কাজ করবেন, তখন আপনাকে বারবার নোট করবে, নোট করে বলবে এটা হয়নি, এটা হয়নি। আর বাংলাদেশের মানুষ তো জানেনি কী অবস্থা তাদের, ওদের ইচ্ছা কখনো শেষ হয় না। তো চেষ্টা করবো আমরা সবসময় বাইরের কাজ করার জন্য। দেশের কাজ আমরা যদি করি সেটাও ভালো, তবে একটু পেমেন্ট কম পাওয়া যাবে। কারণ 10 টাকা কম, 10,000 টাকা দিবে আপনাকে, মনে করবে কত টাকা দিয়ে দিল। আর বাইরে ওরা 20,000 টাকা দিবে আপনাকে, কিছুই মনে করবে না, 20,000 টাকা তাদের কিচ্ছু না। থাকতে হবে অনেস্টি, কারণ তারা আপনাকে অনেক সিকিউর অ্যাকাউন্ট দিবে। যেমন কিছু পেমেন্টের তথ্য দিবে। ধরেন তারা আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিল কাজ করার জন্য, যে এই ফেসবুক অ্যাকাউন্টের এই তথ্যগুলো আপনার লাগবে। ওনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিল। এখন যদি আপনি শুধু আপনার কাজ না করে ফেসবুক অ্যাকাউন্টটা যদি নষ্ট করে দেন, তাহলে আপনাদের মধ্যে কি অনেস্টি থাকলো? থাকলো না। ও এখন একটা পেমেন্টের অ্যাকাউন্ট দিল আপনাকে, যেই অ্যাকাউন্টে অনেক টাকা আছে, অনেক ডলার আছে, তাদের তো টাকা থাকে না, ডলার থাকে। এখন এই ডলার যদি আপনি ইচ্ছা করে যদি তাদের কাছ থেকে ট্রান্সফার করে নিয়ে নেন, তাহলে আপনার অনেস্টি থাকলো? থাকলো না। তারা আপনাকে যথেষ্ট বিশ্বাস করছে, তারপর আপনাকে এই অ্যাক্সেসটা দিছে। আমরা যদি এই বিশ্বাসটা নষ্ট করে দিই, তাহলে এটা বিশ্বাসঘাতকতা হয়ে যাচ্ছে। এটা করা যাবে না, থাকতে হবে অনেস্টি। আর আপনার মধ্যে কাজের মধ্যে থাকতে হবে ইচ্ছা, উইশ থাকতে হবে। উইশ মানে ইচ্ছা না? হ্যাঁ, ইচ্ছা। যাই হোক, থাকতে হবে আপনার ইচ্ছা, কাজ করার একটা প্রবণতা থাকতে হবে, যে আমি কাজটা করবই, কী হয় হোক আমি কাজটা করবই। আমি কিন্তু এখন কোনো কোর্স শুরু করিনি, আসলে এখন পর্যন্ত বক বক করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আমার বিশ্বাস আপনাদেরকে এগুলো শোনালে আপনাদের মনে কিছুটা চেঞ্জ হবে, চেঞ্জ আসবে, যদি আপনারা মাথায় রাখেন। আর যদি মনে করেন যে এই কথাগুলো শুধু এই রুমের জন্য, বাইরে গেলেই সব আউট করে দেবো, তাহলে কিচ্ছু হবে না। মাথায় রাখার চেষ্টা করবেন, আপনাদের ইচ্ছা থাকতে হবে। প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস অ্যাটলিস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টা প্র্যাকটিস ডেইলি লাগবেই। আর যাই করেন, ভাত রান্না করেন না বাচ্চাকে খাওয়াবেন, কী করবেন সেটা আপনাদের ব্যাপার। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আপনাকে অ্যাটলিস্ট 2 আওয়ার্স সময় দিতে হবে। কারণটা হচ্ছে একদিনের পর যদি আরেক দিন না করেন, পরের দিন আরেকটা ক্লাস করে যাবে, আগের ক্লাসটা প্র্যাকটিস করার সময় পাননি, দেন ওইটা ভুলে যাবেন। ওকে। আর অ্যাটেন্ডেন্সটা ঠিক রাখতে হবে আপনাদের। অ্যাটেন্ডেন্স আসতে হবে ডেইলি। যদিও একদিন না আসেন,
ক্লাসগুলো ভিডিও করা থাকছে, ক্লাসটা নিয়ে যায় আবার সেই কাজটা করতে হবে আপনাদেরকে, অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে। আর আরও কয়েকটা বিষয় আছে আমি বলছি। আচ্ছা, এইটার নাম স্লাইডার না? স্লাইডার, স্লাইডার জানা আছে কি? স্লাইড হবে, অটোমেটিক্যালি স্লাইড হবে। একটা একই জায়গায় অনেকগুলো ছবি দেওয়া আছে, ছবিগুলো একটার পর একটা আসতেই থাকবে যেরকম। এটা ফেডভাবে আসতেছে না, স্মুথলি মিশে যাচ্ছে আবার আসতেছে, ফেড, এটাকে ফেড বলা হয়। তবে অনেক আপনার ওয়েবসাইটে দেখা যায় যে যেমন আপনার হচ্ছে যেগুলোতে আপনার ভিডিও আপলোড দেওয়া হয় ইন্টারনেট ওয়েবসাইট, ওগুলোতে আমি দেখি যে আপনার হচ্ছে পাশে লেখা থাকে নিউ কিংবা আইটিউন্স রিড, এরকম একটা কিছু লেখা থাকে, আর ওটা মানে আপনার আলোটা চেঞ্জের মতো মনে হয়। তো ওইটা কিসের জন্য, ওইটা কেন হয়? আচ্ছা, ওটা আমাকে একটু দেখা দিতে হবে, আসলে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না আপনি কোনটা কথা বলছেন। আচ্ছা, ইন্টারনেট ইউজ করেন সবাই? একজন লার্নার হইতে হবে আপনাকে, ভালো লার্নার বলতে কি বোঝাচ্ছি আমি? আপনার শেখার প্রবণতা থাকতে হবে, নতুন নতুন বিষয় আপনাকে নিজে নিজে শিখে নিতে হবে। আমি যদি একটা বিষয় দেখাই, আপনাকে ওই একটা বিষয়ের উপর ডিপেন্ড করে আরেকটা বিষয় সার্চ করতে হবে, বাহির করে আনতে হবে। তাহলে কি হবে, আপনি ডেইলি নতুন নতুন বিষয় শিখতে পারছেন। আর ওয়েবের কাজটা এরকম, আপনি যদি প্রত্যেক দিন একটা করে নতুন বিষয় শিখেন, আপনি 3 মাসে যতগুলো ক্লাস হবে কিংবা যত দিন পার হবে, এই 90 মানে 90টা দিন যে পার হবে, 90 দিনে 90টা সিস্টেম তৈরি করে শিখবেন। এবং এই 90টা শিখলে আপনাকে ওয়েবের ক্ষেত্রে আর কেউ ঠেকাইতে পারবে না। ডেইলি একটা করে বিষয়, নতুন নতুন বিষয় যেটাই হোক, নতুন বিষয় একটা করে শিখবেন, তাহলেই আপনারা আর পিছিয়ে থাকবেন না। একজন ভালো লার্নার হইতে হবে, একজন ভালো লিসেনার হইতে হবে। লিসেনার মানে ঠিক আছে? আচ্ছা, ওইটাই মনে করেন লিসেনার। ভালো, আপনাদেরকে শোনার ক্ষমতা থাকতে হবে, আমি কি বলছি সেই জিনিসটা আপনাদেরকে। LIS হবে মনে হয় একটা। LIS না, LISTENAR। আচ্ছা, লিসেনার। এখন আসি শেয়ার। ইয়ার হবে ইয়ার। শেয়ার, শেয়ারটা কি? শেয়ার হচ্ছে আপনারা 3জন আছেন, 3জনের মধ্যে যদি কারো প্রবলেম হয়, একে অপরের কাছে এটা শিখে নিতে হবে। যদি না শিখেন তাহলে এটা নিজের মধ্যে থাকে গেল, আর এটা শিখতে পারবেন না। ঠিক আছে? অনেস্টি, উইজ, প্র্যাকটিস, অ্যাটেন্ডেন্স, লার্নার, লিসেনার, শেয়ার। শেয়ারটা অবশ্যই থাকতে হবে। আর প্র্যাকটিসের ক্ষেত্রে 2 আওয়ার্স ডেইলি, এটা লাগবেই। ঠিক আছে? শেয়ার। আচ্ছা, এটাই পর্যন্ত থাক। ওয়েব ডিজাইন, আমি একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, ডাবল3 স্কুলস। কেউ গেছিলেন? ঢুকছেন? ওয়েব কোচ বিডি। ওয়েব কোচে ঢুকেননি? আচ্ছা, ওই ওয়েবসাইটগুলো আসুক, তাতে আমি একটা ফোল্ডার তৈরি করি। আচ্ছা, একটা পিসিকে আগে আমাদের তৈরি করতে হবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য। ওয়েব ডিজাইন করার জন্য পিসিটাকে আগে প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার কীভাবে করব আমি? কীভাবে প্রিপেয়ার করা যাবে একটা পিসিকে? যেই জিনিসগুলো লাগবে আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট করতে, সেই জিনিসটা সেট আপ করতে হবে। যেমন একটা ফোল্ডার বানাই আমি, ফোল্ডারে ফার্স্ট ক্লাস দিলাম, ফার্স্ট ক্লাস, এটাকে ওপেন করলাম। এইখানে লক্ষ্য রাখেন, টেক্সটের এক্সটেনশন কি থাকে জানা আছে?
এক্সটেনশন হচ্ছে তার বাকি অংশ বা ফরম্যাট। টিএক্সটিতে টেক্সট বোঝাচ্ছে, তাই না? আর ছবির ক্ষেত্রে কি থাকে, জেপিজি, পিএনজি, জিআইএফ এই টাইপের কিছু থাকে, তাই না? এই যেমন এটা পিএনজি আছে, তারপর মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যেটা ওয়ার্ড দেওয়া আছে ওটা থাকে ডক্স, ডিওসি এক্স ডক্স। জিপে থাকে জেট আইপি জিপ। এই যে এক্সটেনশনগুলো যদি আপনাদের পিছিয়ে শো না করে তাহলে ওয়েব ডিজাইনের কাজ হবে না, আপনাদেরকে শো করে নিতে হবে। কীভাবে শো করাবো এখন লক্ষ্য রাখেন, এখানে জেপিজি আছে, এই জেপিজিটা আমি যদি এখান থেকে ভিউ থেকে আসে এই ফাইল নেম এক্সটেনশনটা তুলে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে। চলে গেছে? নাই এখানে। চলে আসছে। আপনাদের পিসিতে উইন্ডোজ কি দেওয়া আছে? 7। আপনার 7। 7-এর ক্ষেত্রে এই অপশনটা এখানে থাকবে না, বলে দিই আমি। এখানে অর্গানাইজ নামের একটা অপশন থাকবে, দেখছেন কিনা জানি না। অর্গানাইজ নামের একটা অপশন থাকবে, আমি লিখে দিই মোটামুটি যতদূর আমার মাথায় আছে আর কি। ফার্স্ট ফোল্ডার ওপেন, তারপর অর্গানাইজ, তারপর ফাইল অ্যান্ড ফোল্ডার অপশন, দেন ভিউ, দেন নিচে চলে আসবেন। তখন নিচে আসে এখানে থাকবে হাইড, নন ফাইল টাইপ এক্সটেনশন। আমি শিওর না যে এই নামটা এরকম হবে কিনা, কিন্তু এরকম একটা লেখা থাকবে হাইড, এর উপরে একটা লেখা এরকমই থাকবে আর নিচে আরেকটা থাকবে। ঠিক মাঝখানেরটা যদি টিক দেওয়া থাকে আপনারা টিকটা তুলে দিবেন, টিক চিহ্ন যদি দেওয়া থাকে টিক চিহ্নটা তুলে দিবেন। আর উইন্ডোজ 8-এর ক্ষেত্রে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। এরকম ফাইল নেম এক্সটেনশন থাকবে, ভিডিওটা দেখবেন আবার তাহলে বুঝতে পারবেন। ওকে, এটা আসার পর আমাকে একটা কাজ করতে হবে। এই ওপেন ফোল্ডার যেটা ফার্স্ট ক্লাস, এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে, আমাকে রিনেম করতে হবে পুরোটাই। আমি যদি টেক্সট লিখি তাহলে আমাকে টিএক্সটি দিতে হবে, যদি ছবি তৈরি করি আমি তাহলে জেপিজি দিতে হবে, যে পিএনজি দিতে হবে। আর এইচটিএমএল কাজ করতে গেলে আমাকে ডট এইচটিএমএল দিতে হবে, এইচটিএমএল। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি এই প্রথম নামটা ইচ্ছা মতো দিতে পারি, প্রথম নামটা ইচ্ছা মতো দিতে পারি। তো ফার্স্ট দিলাম ফার্স্ট ডট এইচটিএমএল। ইয়াস, এরকম আসতে পারে আপনাদের, গুগল ক্রোম আসতে পারে কিংবা টেক্সট ডকুমেন্ট আসতে পারে, আদার্স। এটা চেঞ্জ করা যায়, কোনো ব্যাপার না এটা। তো এইখানে এটা দুই জায়গায় ওপেন হবে, একটা হবে নোটপ্যাড প্লাস প্লাস কিংবা যে কোনো একটা আদার্স এডিটর, যেমন সাবলাইন থাকতে পারে, হতে পারে আপনার ড্রিম ওয়েভার, এই টাইপের কিছু হতে পারে। তো আমি সাধারণত নোটপ্যাড প্লাস প্লাসে করি। দুইটা জিনিস লাগছে আমার, একটা ব্রাউজার আর একটা এডিটর। এডিটর কি, যেখানে আমি লিখবো। এখানে একটা তো এডিটর আছেই অলরেডি, এটা তো একটা এডিটর, লিখতে তো পারছি আমি। কিন্তু ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই এডিটর দিয়ে হবে না, কারণ এই এডিটরের সুবিধা নাই। আমাদেরকে একটা এক্সট্রা এডিটর দিয়ে রাখতে হবে, এখানে এক্সট্রা এডিটর দিয়ে রাখতে হবে, যেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা সফটওয়্যারটা যদি না থাকে নিয়ে যান এখান থেকে, সেট আপ করলে এটা এখানে চলে আসবে, যে কোনো জায়গায় তখন রাইট বাটন ক্লিক করলে এটা চলে আসবে এখানে। তাহলে এটা ওপেন করতে হবে একটা নোটপ্যাড প্লাস প্লাস, এটা ওপেন হোক, দেখি আমরা চেহারাটা কেমন এর। এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, আমি এখানে লিখতে পারছি। ঠিক আছে, এটা সেভ করলাম আমি। এখন ফোল্ডারে আসি, এইটাই আবার ওপেন করতে হবে একটা ব্রাউজারে। ওপেন উইথ গুগল ক্রোম কিংবা মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো জায়গায় দিলেই হবে। দেখেন আমি এটা এখানে যা লিখছি এই লেখাটা সেম এখানে চলে আসছে। তাহলে আমাদেরকে এখন ওয়েব ডিজাইনের জন্য আমাদের এই পিসিটা প্রিপেয়ার হয়ে গেল। আমি আবার লিখি হ্যালো, সেভ করলাম, এটাকে রিলোড করি, হ্যালো চলে আসছে। এক জায়গায় লিখতেছি আরেক জায়গায় আসতেছে। এখন আমাদেরকে এইচটিএমএল এর বিভিন্ন কোড লিখে লিখে আমাদের এখানে কাজ করতে হবে, আর এখানে একটা আউটপুট দেখতে হবে। ইনপুট আর আউটপুট কি? ইনপুট আর আউটপুট জানা আছে কি? আচ্ছা, ইনপুট হচ্ছে দেওয়া আর আউটপুট হচ্ছে
পাওয়া, আমি একটা দিচ্ছি একটা পাচ্ছি, এটা ইনপুট আউটপুট। ওকে, তো এখানে আমি যখন লিখবো তখন হবে সেটা ইনপুট, আর এখানে যেটা দেখবো সেটা হবে আউটপুট। আচ্ছা, W3 স্কুল চলে আসে এখানে। লার্ন HTML, আমি অনলাইন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা যা যা শিখতে পারবেন, ঠিক আছে। আমারই ঘুম পাচ্ছে। এখানে বলছে উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। বোঝা যাচ্ছে কি বলছে এখানে, কি বলছে এখানে, তৈরি করতে হবে। দিস টিউটোরিয়াল টিচেস ইউ এভরিথিং অ্যাবাউট HTML। এই টিউটোরিয়ালটা বলছে আপনাকে HTML এর সব কিছু শিক্ষা দিবে, তাই না। তারপর HTML ইজ ইজি টু লার্ন, ইউ উইল এনজয় ইট। HTML শেখা খুব সহজ এবং আপনি এটা উপভোগ করতে পারবেন। এক্সাম্পলস ইন এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার কিংবা অধ্যায়ের তারা উদাহরণ দিচ্ছে। দিস HTML টিউটোরিয়াল কন্টেন্স হান্ড্রেডস অফ HTML এক্সাম্পল, 100টার বেশি দেওয়া আছে, ধরেন 100টাই দেওয়া আছে। উইথ আওয়ার অনলাইন HTML এডিটর, এটা কিন্তু তাদের অনলাইন একটা এডিটর দেওয়া আছে, এখানে আপনারা লিখতে পারবেন, লিখে লিখে লিখতে পারবেন। আচ্ছা, আমরা এইখানে আসি, ইন্ট্রোডাকশনে আসি, আর ওয়েব পেজটাকে লোড দিই। এখানে হোয়াট ইজ HTML, আমরা কিন্তু চলে আসি এখন ক্লাসে, ঠিক আছে। আপনি পারলে একটু আগে আসেন। হোয়াট ইজ HTML, তাহলে HTML কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে বলে দিচ্ছি HTMLটা কি। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে ওয়েব ডিজাইন কি এটা সম্পর্কে একটু জানি। ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরি করা। কি বোঝাচ্ছে এখানে, ওয়েব ডিজাইন একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরি করা বলতে বোঝাচ্ছে বাইরের যে ডিজাইনটা, বাইরের যে নকশাটা, সেটাই তার একটা ডিজাইন, সেটাই হচ্ছে ওয়েব ডিজাইন। তো এভাবে বলতে পারি আমাদের চারজনের চেহারা কি এরকম না, আমাদের বাহ্যিক অবয়বটা কিন্তু আলাদা, প্রলেপটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু আলাদা, সেজন্য চেহারাটা একই রকম। ওয়েব ডিজাইনারের মূল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো। কি বানানো, টেমপ্লেট বানানো। তাহলে এখন আমি বলতেই পারি টেমপ্লেট কি, আমি বলবো না আপনারা বলবেন, বলছেন কই তাহলে, টেমপ্লেট কি, হোয়াট ইজ টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে একটা ওয়েবসাইটের ফলক কিংবা চেহারা, যেটা আমি দেখতে পাচ্ছি। এখানে ডিজাইন দেখতে পাচ্ছি না, যেমন এখানে এগুলো এই পাশে আছে, এগুলো এই পাশে আছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, আপনাদের এখানে যেমন এটা একটু, আচ্ছা এটা উপরে উঠে, এই হেডারটা এখানে দেওয়া আছে, মেনুটার সিস্টেমটা এরকম, স্লাইডারটা এখানে, এই লেখাগুলো এখানে, এটা একটা টেমপ্লেট, পুরোটাই একটা টেমপ্লেট। এখন যদি আমার যে চেহারাটা আছে, এই চেহারা যদি ওকে দেওয়া যায়, সেট করা যায়, তাহলে সেই চেহারাটা সেম আমার মতো হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না। আচ্ছা, এটাই হচ্ছে একটা টেমপ্লেট। এখানে কোনো অ্যাপ্লিকেশন থাকবে না, ওয়েব ডিজাইনে অ্যাপ্লিকেশন থাকবে না। তাহলে অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন হচ্ছে যেটা প্রোগ্রাম দিয়ে করা হবে, যেমন সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হতে পারে, PHP দিয়ে হতে পারে, সি দিয়ে হতে পারে, রুবি দিয়ে হতে পারে। রুবি কিন্তু একটা মেয়ের নাম, আবার রুবি একটা প্রোগ্রামের নাম আছে। তো অ্যাপ্লিকেশন ওইগুলা, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা উদাহরণ দিন দেখি কীরকম, যেটাতে কিছু প্রোগ্রামস করা আছে। আচ্ছা, এই নামটা আপনার একটু ভুল হচ্ছে, এটা হচ্ছে মজিলা, মজিলা। আমি বাংলা লিখে দিই, এই যে নিজের নামটা, এটা হচ্ছে মজিলা, মজিলা, মজিলা ফায়ারফক্স। আচ্ছা, এখানে বাংলা আসতেছে না, এবার আসছে।
ফায়ারফক্স। মুজিলা কি আর ফায়ারফক্স কি জানা আছে? মুজিলা কি আর ফায়ারফক্স কি? আচ্ছা, এটা না জানি, এটা না জানলে হবে, এটা আমাদের এখন বিষয় না। তো ফেসবুকে ঢুকি আমরা। ফেসবুকে কি থাকে? কিছু থাকে? ফেসবুকে তো কিছুই নেই, আমার অনেক কিছু আছে। খালি হাজারো মেয়ে ছেলে ওখানে ঝগড়া করে, এর স্ট্যাটাসে এ কমেন্টস করবে, এ ছবি দিয়ে কমেন্টস করবে। আচ্ছা, লক্ষ্য রাখি এখানে আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি তখন আমাদেরকে এই অপশনটা পূরণ করতে হয়। ফার্স্ট নেম, সার নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিগনেচার, নিউ পাসওয়ার্ড, বার্থডে দিতে হয়, তারপর উনি মেল না ফিমেল, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন। আবার এখানে যখন আমরা লগ ইন করি, এক্সিটিং অ্যাকাউন্টগুলোতে যখন লগ ইন করি তখন এখানে এটা আসবে, আবার এখানে পাসওয়ার্ড দিতে হবে, একটা ইমেল কিংবা ফোন, দেন লগ ইন। যদি আপনার এগুলো ঠিক থাকে তবেই সে আপনাকে আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে, নাহলে কিন্তু পৌঁছাবে না। এই কাজটা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন দিয়ে পিএইচপি কিংবা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হচ্ছে। যখন এটা এইভাবে কাজ করবে তখন একটা অ্যাপ্লিকেশন হবে এটা, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, এবং ওয়েব ডিজাইনে কোনো অ্যাপ্লিকেশন থাকবে না। বুঝা গেছে? যেমন লগ ইন সিস্টেম যেটা বললাম, তারপর নিউজ লেটার, সাইন আপ, প্রেজেন্টেশন, ফাইল আপলোড করে ডেটাবেস সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইডে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন, এগুলি অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলি অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন, এসব তৈরি করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এই উপরের এইখান থেকে এই অপশনটা তৈরি করা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরি করা, এটাই ওয়েব ডিজাইন। এ ধরনের ডিজাইনকে বলতে পারেন স্ট্যাটিক ডিজাইন। ওয়েব ডিজাইনের জন্য এই ধারণাটি সাধারণত ব্যবহৃত হচ্ছে। তাহলে কি গেমগুলোকে আমরা অ্যাপ্লিকেশন বলতে পারবো? হ্যাঁ, গেমগুলোকে অ্যাপ্লিকেশন বলতে পারবো। আচ্ছা, এখন আমরা আসি এখানে। ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে একটা জিনিস জানতে হবে প্রথমে, সেটা হচ্ছে এইচটিএমএল। আর এইচটিএমএল এখানে বলছে এইচটিএমএল ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ডিসক্রাইবিং ওয়েব ডকুমেন্টস বা ওয়েব পেজেস। তাহলে বুঝতে পারছেন তো এখানে কি বলছে? এইচটিএমএল একটা মার্কআপ ভাষা এবং ওয়েব ডকুমেন্টস বর্ণনা করে। এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কিসের ভিত্তিতে দাঁড়িয়ে থাকে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ মার্কআপ ট্যাগ। একটা মার্কআপ ভাষা মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি হয়। মার্কআপ ভাষা মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি হয়। এইচটিএমএল ডকুমেন্টস আর ডিসক্রাইব বাই এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ডকুমেন্টসটা বর্ণনা করে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে। ইচ এইচটিএমএল ট্যাগ ডিসক্রাইব ডিফারেন্ট ডকুমেন্ট টাইপ। প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগ আলাদা আলাদা ডকুমেন্টস কন্টেন্ট নির্ধারণ করে বা বলে দেয় সে। তাহলে আমরা এখন আসি মার্কআপ ট্যাগ কি। ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন গ্রেটার দেন। কি? লেস দেন গ্রেটার দেন হচ্ছে ট্যাগ লেখার রুলস। এইটার ভিতরে থাকবে আবার আরেকটা থাকবে এইখানে, এইটা শুরু, এটা শেষ। শেষটা দেখতে সেম এস ফার্স্ট ট্যাগের মতোই, শুধু একটা স্ল্যাশ থাকবে, তাহলে সেটা শেষ হবে। এখন এটার মধ্যে যেগুলো থাকবে এগুলোই হচ্ছে ট্যাগ। যেমন এটা এইচটিএমএল ট্যাগ। আবার এটা ট্যাগে আমি শেষ করে হেড দিতে পারি, তাহলে এটা হেড ট্যাগ হয়ে গেল। ঠিক আছে? প্রত্যেকটা মনে রাখতে হবে শুরু শেষ আছে। দুই একটা আছে যেটার শেষ ট্যাগ নাই, ওই শেষ ওই শুরু। ঠিক আছে? ওইটা আমরা কাজ করতে করতে চলে আসবো। তো এখানে আসি, এইখানে একটা দিছে দেখেন, এক্সাম্পল ডক টাইপ এইচটিএমএল। আবার এইচটিএমএল শুরু এখানে, এইচটিএমএল এর শেষ দিছে এখানে, এখানে হেড দিছে আবার হেডের শেষ এখানে, এখানে টাইটেল দিছে আবার টাইটেল এখানে, এখানে বডি দিছে আবার বডির শেষ এখানে, H1 কি দিছে। এটা আবার এক্সাম্পল এক্সপ্লেইনড দ্য ডক টাইপ এইচটিএমএল ডিক্লারেশন ডিফাইন্স দিস ডকুমেন্ট টু বি HTML5। কি বলছে এখানে? এই যে উপরে যে ডক টাইপ এইচটিএমএলটা লিখছিল সেটা হচ্ছে একটা HTML5 এর কোড, যেটা HTML5 কে নির্ধারণ করছে। দ্য টেক্সট বিটুইন HTML শুরু অ্যান্ড HTML শেষ ডিসক্রাইব অ্যান্ড HTML ডকুমেন্টস। তাহলে HTML শুরু এবং শেষ HTML ডকুমেন্টস
বলছে বা বর্ণনা করছে। দ্য টেক্সট বিটুইন হেট অ্যান্ড স্ল্যাশ হেট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য ডকুমেন্ট। তাহলে এই যে একটা আমাদের ওয়েবসাইট হবে, এই ওয়েবসাইটের যত ডকুমেন্টস থাকবে সব কিছুই এই হেড থেকে কল হবে কিংবা হেডের মধ্যে থাকবে। তারপর দ্য টেক্সট বিটুইন টাইটেল অ্যান্ড টাইটেল প্রোভাইডস এ টাইটেল ফর দ্য ডকুমেন্ট। এই যে আমরা এখানে ইন্ট্রোডাকশন টু HTML, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ফার্স্ট HTML, ফেসবুক লগ ইন, এই লেখাগুলো দেখতে পাচ্ছি না, এই লেখাগুলো আসে সাধারণত টাইটেল থেকে। আর দ্য টেক্সট বিটুইন বডি অ্যান্ড স্ল্যাশ বডি ডিসক্রাইব দ্য ভিজিবল পেজ কন্টেন্ট। এখানে বলছে আমরা যত কিছুই দেখতে পাই আমাদের মনিটরে সব কিছু আসে বডি টেক থেকে, সব কিছু বডি টেক থেকে আসে। ডিসক্রাইব দ্য ভিজিবল পেজ কন্টেন্ট, দৃশ্যমান সব কন্টেন্টগুলোই আমরা বডি থেকে পাই। দ্য টেক্সট বিটুইন H1 অ্যান্ড H1 ডিসক্রাইবস এ হেডিং। H1টা নির্ধারণ করছে আমার একটা হেডিং। দ্য টেক্সট বিটুইন P অ্যান্ড P ডিসক্রাইব এ প্যারাগ্রাফ, আর পিটা হচ্ছে প্যারাগ্রাফ। তো সংক্ষিপ্ত নাম ইউজ করা হয় আসলে, কী নাম? সংক্ষিপ্ত। আমাদের লেস দেন গ্রেটার দেনটা থাকবে, জাস্ট খালি এর মাঝখানে আমাদের ট্যাগ নেম দিতে হবে, ট্যাগ নেম। এখানে জাস্ট ট্যাগ নেম দিলেই হয়ে যাবে। ওকে, তো আমরা শুরু করি তাহলে। এখানে ফার্স্ট আমরা তাহলে লেস দেন এক্সক্লাইম চিহ্ন থাকবে একটা, বড় হাতের ডক টাইপ, দেন HTML। ওকে, এটার মানে হচ্ছে যে এটা HTML5 ভার্সন। HTML এর অনেকগুলো ভার্সন আছে, যে ভার্সনগুলো ক্রমে ক্রমে আপডেট হয়ে লাস্ট ভার্সন হচ্ছে HTML5। এটুকু একটু আমি বুঝাই দিই আপনাদেরকে। এখানে আসি HTML versions. Since the early days of the web, there have been many versions of HTML. In 1991 ছিল HTML ভার্সন, HTML 2.0 আসছে 1995, 1997 আসছে HTML 3.2, হ্যাঁ। তারপর এখানে আসছে 99, এটা আসছে 4.01, 2000 আসছে XHTML, অ্যান্ড 2014 আসছে HTML5 ভার্সন। তাহলে এখন আমরা দেখি, যখন লাস্ট ভার্সন হচ্ছে HTML5 যেটা রানিং, আমরা এটা 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 এই তিনটার সম্বন্ধে কাজ করব। আমি যদি সরাসরি এটা করাই তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন না, ঠিক আছে? আর যদি এটা না করে যদি এটা করাই তাহলে আরও বুঝতে পারবেন না। তো আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে আসে এই পর্যন্ত শেষ করতে হবে। তো লাস্ট ভার্সনের কোডটা আমাকে সাপোর্ট দিতে হবে, যাতে এই কোডের যে সিম্বলটা আছে, এই কোডের সিম্বলটা দিলে বাকি সব ভার্সনে কাজ করা যাবে। এই ভার্সনে কাজ করলে এগুলো সবগুলোতে কাজ করা যাবে। তো এখানে লক্ষ্য রাখি, যখন HTML ভার্সন 1.0 ছিল তখন আমাকে এই কোডটা সবার উপরে দিতে হতো, এই কোডটা সবার উপরে দিতে হতো, দেন বোঝা যাইতো যে এটা HTML 1.0 একটা ভার্সন। তারপর যখন HTML 4.01 আসলো তখন আমার কোডটা একটু ছোট হইতে না, এটার থেকে একটু ছোট হইতে না, এই কোডটা ছোট হয়ে আমার এই পর্যন্ত চলে আসছে। তারপর যখন 2014-এ চলে আসছে তখন আমার HTML5 এর কোডটা এত বড় থেকে চেঞ্জ হয়ে এতটুকুে কনভার্ট হয়ে গেছে। তার মানে এই কোডটা আমাদের এখন ছোট, এতগুলো কোড আমাদের লিখতে হয় না এখন। ওকে, HTML এ কমেন্টস করা হয় লেস দেন এক্সক্লাইম চিহ্ন 4টা হাইফেন গ্রেটার দেন, এর মাঝখানে আমি লিখবো যে এটা HTML5 কোড, ঠিক আছে? এই কোডটা ব্রাউজারে শো করাবে না। সেভ করলাম, এটাকে রিলোড করি, দেখেন আসেনি। আবার এটা সোর্স দেখি কন্ট্রোল ইউ দিয়ে, আমি এখানে দেখতে পাবো যে ডক টাইপ HTML5 কোড আসেই, আবার এটা সোর্স কোডটা এখানে আসেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি আমরা দেখতে পাবো না? এই জন্য যে ব্রাউজার কখনো ট্যাগগুলোকে শো করায় না, ট্যাগের ভিতরে থাকা এলিমেন্টসগুলোকে সে শো করাবে। এইখানে আসি, এখানে আসি, ট্যাক্স। আপনাকে ফার্স্ট জানতে হবে ট্যাক্স, তারপর জানতে হবে এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্ট হবে, আমি এস লাগাই দিলাম, ওইটারও ট্যাগ হবে, ট্যাক্স লাগাই দিলাম, অনেকগুলো করে শিখবো। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে আমরা HTML সব শিখে ফেলবো। এই তিনটাই হচ্ছে ওই ডিজাইনে মেইন, বুঝা গেছে? তো আমরা ট্যাগ সম্পর্কে জানলাম, ট্যাগ কি জানছি, লেস দেন গ্রেটার দেনের ভিতরে যেটা থাকে সেটাই হচ্ছে ট্যাগ। তাহলে আরেকটা ট্যাগ লিখি আমরা, এটা হচ্ছে HTML ট্যাগ, শুরু
এটা হচ্ছে শেষ। এটা একটু ফাঁকা দিব কারণ মাঝখানে আমি আরও কিছু লিখব। আরেকটা দেই হেড ট্যাগ। হেডের এখানে আমি এখন টাইটেল দিব, টাইটেল। আর হেডের নিচে দিব বডি, ওকে। সেভ, রিলোড করি। এখন দেখি কিছু আসছে নাকি। লিখলাম তো অনেকগুলোই, আসে নাই। কেন আসেনি? কারণ কি? বডি ফাঁকা, ঠিক আছে। আমি কোনো এলিমেন্টস লিখি নাই এখনো, জাস্ট ট্যাগগুলো লিখছি। এলিমেন্টস লিখছি কি? এলিমেন্টস থাকে কোথায়? দুই ট্যাগের মাঝখানে যখন কিছু লেখা হবে তখন সেটা এলিমেন্টস হবে। ফেসবুক লগ ইন, কী দিলাম? ফেসবুক লগ ইন। এখন লক্ষ্য রাখেন এখানে, সেভ করলাম, রিলোড করি। আসছে এখানে ফেসবুক লগ ইন, এটার মতো আসছে না? আসছে? এই লেখাটা কিছুটা এরকম না? ওকে। তাহলে দুই ট্যাগের মাঝখানে যেটা থাকছে সেটা হচ্ছে এলিমেন্টস, ওই ট্যাগের এলিমেন্টস। যেমন এটা টাইটেল ট্যাগের এলিমেন্টস হচ্ছে ফেসবুক লগ ইন, এবং এটা হচ্ছে টাইটেল ট্যাগ। আমরা হচ্ছে এই দুটো জানে ফেলছি। এখন অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউটটা পরে শেখাচ্ছি। এখন আমরা কিছু কোড নিয়ে কাজ করি। যেমন HTML এর মধ্যে কোড আছে H1, আমি দিলাম দিস ইজ হেডিং 1, H1-তে হেডিং 1 সেভ করলাম আমি। আবার সেম কথাটা আমি এই কথাটাই কপি করে এখানে দিলাম। এখানে দুই রকম আসছে না? দুই রকম আসছে। কেন আসছে দুই রকম? একটা ট্যাগের বাইরে লিখছি, একটা ট্যাগের ভিতরে লিখছি। এটাও কিন্তু ট্যাগের ভিতরেই আছে, যেমন বডি ট্যাগের ভিতরে আছে না এটা? কিন্তু বডি ট্যাগের লেখাটা নর্মালি একটা ফন্ট সাইজেই দেখাবে, আপনাকে ডিফারেন্ট কিছু দেখাবে না। যখন এই বডির ভিতরে অন্যান্য ট্যাগের ভিতরে লেখা হবে এই এলিমেন্টসগুলো, তখন সেই ট্যাগের এলিমেন্টস হিসেবে এখানে ডিসপ্লে করাবে। যেমন H1 আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিলে এক লাইন কপি হয়ে পেস্ট হবে নিচে, লক্ষ্য রাখি। বুঝছে? ওকে। তাহলে হেডিং 2, এটা দিয়ে হেডিং 3, 4, 5, 6 এখানে এখন চেঞ্জ করি। আচ্ছা, আমি যদি 6টাই এইভাবে দিই তাহলে আমার এখানে 6টাই সাইজ হয়ে গেছে না? 6। তাহলে 6টাই একই রকম। আমার এইখানে যে 5, 3, 4 এগুলো দিলাম, এগুলাতে কোনো পরিবর্তন হয়নি। যতক্ষণ আমি ট্যাগের এগুলা চেঞ্জ না করব ততক্ষণ চেঞ্জ হবে না। 2 দিলাম, 3 দিলাম, তাহলে এটা 3 দিতে হবে আমাকে। এটা 4 দেই, 5, 6, সেভ। এখন রিলেট করলে কি হবে বলতে পারবেন? বড় থেকে ছোট হবে না ছোট থেকে বড় হবে? কি? আর যদি ছোট থেকে বড় হয়? আচ্ছা, রিফ্রেশ করি F5 দিয়ে, তাহলে আমার ট্যাগ অনুযায়ী লেখাগুলো আমার ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট হয়েছে, তাই না? তাহলে H1টা সব থেকে বড় হচ্ছে, H2টা একটু ছোট, 3টা একটু, তারপর এইভাবে 6 পর্যন্ত আসছে। তো আমার ওয়েবসাইটে যখন যেটা লাগবে আমাকে সেটা নিতে হবে। যেমন আমরা এখানে আসি, এই যে এটা আছে প্রোগ্রামিং টিউটোরিয়াল, এটা আছে H2 এর ভিতরে, এটা দেখেই বোঝা যাচ্ছে। ইন্সপেক্ট করি, অ্যাড বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করলে এখানে দেখা যাবে যে এই কোডটা H2 এর ভিতরে আছে। এই যে দেখা যায় H2 দিয়ে এটা করছে। আচ্ছা, আপনাদের মধ্যে চোখের সমস্যা আছে কারো? আছে?
হ্যাঁ বুঝতে পারছি। চশমা ইউজ করেন না? না সেরকম না, মানে ওষুধ দিয়ে এরকম ভাইরাস হয়ে গেছিলো তো পরবর্তীতে অনেক দিন। ওষুধ দিয়ে? হ্যাঁ এটা ট্রিটমেন্ট করা দরকার তো, কারণ করছি, ডাক্তার বলছে একটু টাইম লাগবে ঠিক আছে। আচ্ছা চশমা ব্যবহার করতে বলিনি। তারপরেও আমি বলি কম্পিউটার যখন ইউজ করবেন তখন একটা হোয়াইট গ্লাস ইউজ করবেন, যাতে এই এটা না লাগে। ঠিক আছে, আলোটা খুব ভালো। আচ্ছা আরও লিখি, ট্যাগ দেখি আর কি আছে। পি ট্যাগ দিলাম। পিতে হচ্ছে কি, দিস ইজ প্যারাগ্রাফ। সেভ করলাম, রিলোড করি। ওকে, এটা প্যারাগ্রাফের সাইজ। আবার আসি, আচ্ছা নেটটা ডিসকানেক্ট করি, এটা প্যাকেজ লিমিট হয়ে গেছে। এখন আসি বোল্ট। আপনারা প্রত্যেকটা ট্যাগ তুলনা করবেন এটার সাথে, ঠিক আছে, যে এটা কেমন আছে আর ট্যাগের ভিতরে থাকাকালীন কি হচ্ছে। দিস ইজ বোল্ট। সেভ করলাম, রিফ্রেশ। দেখেন এটার মতো এটা নাই, এটা আলাদা, তাই না? তারপর আরেকটা আসি, আই দেই, জাস্ট একটা করে কথা চেঞ্জ। দিস ইজ ইটালিক। সেভ করলাম, রিলোড। দিস ইজ ইটালিক। লক্ষ্য রাখেন এখানে আমি কিন্তু 2 লাইনে লিখছি, এটা কিন্তু সে 1 লাইনে শো করেছে, তাই না? তো এটা 2 লাইনে শো করানোর ক্ষেত্রে আমাকে বোল্ট আর ইটালিকের ঠিক মাঝখানে একটা ব্রেক দিতে হবে। এই দুইটার ঠিক মাঝখানে একটা ব্রেক দিতে হবে। ব্রেক লেখা হয় বি আর দিয়ে, এইভাবে। এই ট্যাগের কিন্তু শুরু শেষ একটাই, এটা শুরু শেষ একটাই, যেটা বলছিলাম আমি যে কয়েকটা ট্যাগের মাত্র আছে। তো এখন লক্ষ্য রাখি দুটা কিন্তু এখন ভাঙে যাবে। রিলোড, দেখেন ভাঙে গেছে, ঠিক আছে। এরকম আরেকটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে HR, হরিজেন্টাল। হরিজেন্টাল দিয়ে একটা লাইন আসবে, একটা লাইন আসছে। এগুলো আমরা কেন শিখছি? কারণ আমাদের ওয়েবসাইটে এগুলো লাগবে, এগুলো আমাদের ওয়েবসাইটে লাগবে। এই যেমন এই লাইনটা আসছে না, এই টাইপের লাইনগুলো আনার জন্য আমাদেরকে হরিজেন্টাল লাইন দিতে হবে, যে এই টাইপের লাইনগুলো আনার জন্য। আচ্ছা এখন আসি, আচ্ছা ইএমতে ইমপ্রেস সাইজ নামের একটা ফন্ট আছে, যেটা ঠিক দেখতে একদম ইটালিকের মতো হবে। দিস ইজ ইটালিক। সেভ করি, রিফ্রেশ করি, দেখেন দুটো কিন্তু একই রকম স্টাইল, ঠিক আছে। আপনারা বাটা বাজারে ঢুকছিলেন কখনো? সাইনবোর্ড দেখছেন কখনো বাটা বাজারে কিংবা আদার্স? আর একটু ইটালি যখন এটার একটা ব্রেক দিই, কোনো পণ্যের দাম যখন কমে যায় তখন আগের পণ্যটা তারা কাটে দেয় না, যে আগে 40 টাকা ছিল এখন 30 টাকা কাটে দেয়, একদম ঠিক মাঝখানে কাটে দেয়। যেমন আগে ছিল 40, নাও 30 টাকা, তাহলে আমাকে 40টা তো রাখা যাবে না, এটা বিফোর 40 টাকা ছিল, তো এই 40-এর সামনে পিছনে আমাকে এস লাগাইতে হবে। আচ্ছা এস, দেখেন এখানে এই এস লাগার ফলে কি হয়, রিলোড, এই যে বিফোর 40 নাও 30। আবার এই টেকটা বিস্তারিতভাবে লিখতে পারবেন, স্ট্রাইক, স্ট্রাইক, ওইটাই স্ট্রাইকের সংক্ষিপ্ত ছিল, একই রেজাল্ট। ওকে, আবার ব্রেক দেই, আবার স্মল, দিস ইজ স্মল। সেভ করলাম, রিলোড। এটার থেকে এটা ছোট। আবার সেম এটা আমি কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম,
এবং এখানে বিগ লিখে দিলাম, এখানেও বিগ লিখে দিলাম। ওকে, এখন লক্ষ্য রাখি এটা বড়, এটা থেকে এটা বড়। এখন আমি চাচ্ছি এই ইসটাকে মার্ক করব, মার্ক। তাহলে এই ইসের সামনে পিছনে আমাকে মার্ক লিখে দিতে হবে। কি লিখে দিব? মার্ক। সেভ করলাম। এখন রিফ্রেশ করি, দেখেন এখানে মার্ক হয়ে গেছে, হলুদ একটা দাগ চলে আসছে। ঠিক আছে, হলুদ দাগ। আমরা অনলাইন নিউজ পেপার দেখছি কখনো? অনলাইন নিউজ পেপার শিরোনাম যায় দেখেন, টিভিতেই তো যায়। ইমার্জেন্সির যে খবরগুলো থাকে এগুলো জরুরি খবরগুলো দিয়ে দেয় ওখানে, হেডলাইন্স। এটা দেওয়া হয় মার্কিউ দিয়ে, মার্কিউ। আজকে কারেন্ট বেশ জ্বালাচ্ছে, সেভ করলাম। কি বেশ, বেশ জ্বালাচ্ছে, রিলোড। দেখেন এটা এই পাশ থেকে চলে যাচ্ছে, যাচ্ছে। এখন আসি এটা কি বাড়া কমা কমা করা যাবে না? স্পিড স্পিড বলেন দেখি, যায় না? না মুখে বলেন, কিন্তু কিভাবে ওটা? মুখে বলে দিবেন যে আরো দ্রুত যা, তাইলেই যাবে। আচ্ছা, টেক দিয়ে সাধারণত এটা যাবে না, স্পিড বাড়বে না, কমবে না। এখন আমাকে এই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে হেল্পিং। কি? হেল্পিং, সাহায্যকারী। অ্যাট্রিবিউট হচ্ছে সাহায্যকারী, আমাকে এখানে সাহায্য নিতে হবে। অ্যাট্রিবিউট ইউজ করা হয় সবসময় ফার্স্ট ট্যাগের ভিতরে। কোথায়? ফার্স্ট ট্যাগের ভিতরে সবসময় অ্যাট্রিবিউট ইউজ করা হয়। ফার্স্ট ট্যাগের কোথায় ইউজ করা হয়? এইখানে শেষে স্পেস দিতে হবে এবং এইখানে দিতে হবে SCROLLAMOUNT, স্ক্রল অ্যামাউন্ট। অ্যাট্রিবিউট চেনার উপায় হচ্ছে একটা লেখা থাকবে এবং লেখার ঠিক পাশে একটা সমান চিহ্ন থাকবে, তারপর ডাবল কোটেশন থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, স্ক্রল অ্যামাউন্ট। প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন এই মার্কিউর অ্যাট্রিবিউট হচ্ছে স্ক্রল অ্যামাউন্ট। এটা আবার এখানে দিবেন, কাজ করবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র মার্কিউর জন্য। এখন এইখানে আমাকে ভ্যালু দিতে হবে, এটা তার নাম, অ্যাট্রিবিউটের নাম, এখানে তার ভ্যালু থাকবে। এটাতে দিলাম আমি, কোনো পরিবর্তন আসবে কি? আসবে না, ও যেরকম যাওয়ার ওরকমই যাচ্ছে। আমি এখানে বলে দিলাম 30। এখন রিলোড দেই, স্পিড বাড়ছে। আচ্ছা, তাকে আমি স্লো করি, তাকে বলি যে তুমি 3 স্পিড নিয়ে যাওয়া আসা করো। সে এখন কি করবে? স্লো হয়ে গেছে অনেক, তাই না? আচ্ছা, স্পিডটা এটা কি কি হিসাবে এটা চলতেছে? এটা সেকেন্ড, মিলি সেকেন্ড কনভার্ট করে চলে আসে। নির্দিষ্ট বলা নাই যে এটাতে এরকমভাবে আসবে। আপনি বাড়া কমা করে দেখবেন যে এরকম মানুষ বুঝতে পারবে, তবে মিলি সেকেন্ডে এটা কাজটা হবে আর কি। কারণ এখানে তো সেকেন্ড হিসেবে কাজ করলে ভুল হবে, কয় সেকেন্ডে কত দূর যাবে, তাই না? এরকম কিছু বলা নেই এখানে। আচ্ছা, আমি একাধিক যখন অ্যাট্রিবিউট ইউজ করব তখন প্রথমে অ্যাট্রিবিউটের শেষে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমি বলে দিব ডিরেকশন। কি বলবো তাকে? ডিরেকশন মান ঠিক আছে না? DIRECTION, ডিরেকশন বলে দিলাম। এখন কি করতেছে? রাইট থেকে লেফটে যাচ্ছে, তার মানে কি লেফটে যাচ্ছে। আমি এখন রাইটে নিয়ে যাব, তাকে বলে দিলাম তুমি রাইটে যাও। ভ্যালুতে বলে দিলাম তুমি রাইটে যাও। সে এখন এই পাশ থেকে যাওয়া শুরু করছে। ঠিক আছে, আমি তাকে বললাম যে তুমি উপরে যাও, তাহলে আপ। সে কি করবে? এখন উপরে যাওয়া আসা করবে। আমি তাকে বললাম ডাউন হও, সে এখন ডাউন হচ্ছে। এই কাজগুলো করা হচ্ছে এইরকমভাবে। আপনাদের এখানে আছে মনে হয়, দেখি। নাই, এখানে দেওয়া নেই। আরও কিছু দিব? হিউজ পরিমাণ হয়ে গেছে মানে আজকে, তাই না? ওকে, নমস্কার টুডে। আরেকটা কোশ্চেন ছিল, হুম, যে আমরা অনেক সময় দেখি টিভি দেখতে দেখতে পর্দাটা ছোট করে আনে না, ওটা কি হিসাবে করে? পর্দাটা, কোনো অ্যাড দেওয়া মানে কোনো একটা হ্যাঁ কিছু চলতেছে, বুঝতে পারছি। অ্যাডের মধ্যে ছোট করে দিয়ে একটা দেয়, ওটা কি হিসাবে? ওইটা হচ্ছে ওইটা আলাদা কাজ।
ভিডিও এডিটের কাজ, এটা ভিডিও এডিট। মানে এটা graphics দিয়ে করতে হবে। না, এটা হচ্ছে ওদের পার্সোনাল সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে করা হয় এটা। এই ওয়েব ডিজাইনে এটা লাগবে না আমাদের। তো তাহলে আমাকে এখানে জাস্ট ইউ ব্যবহার করতে হবে। ইউ বলে দেই, আন্ডারলাইন। এই যে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। তো এখানে ট্যাগ লিস্ট পাওয়া যাবে, যদি নেট ইউজ করেন তাহলে এখান থেকে HTML এ আসবেন। HTML নেট চলে গেছে, নাহলে W3 স্কুল আসবেন। এই যে এখানে সব দেওয়া আছে, বুঝা গেছে, সব দেওয়া আছে, ঠিক আছে। হুম, আমি নোটপ্যাডে লিখি, সেটা ব্রাউজারে তার আউটপুটটা না দিয়ে হুবহু নোটপ্যাডে লিখি, সেটা চলে আসে। আচ্ছা, এটা সমস্যা আছে আপনার এক্সটেনশনটা শো করা নাই। এই যে বললাম TXT, এটা দেখবেন, এটা শো করাইছে। না, আমি তো HTML দিছি। HTML দিছেন, আমার কথাটা বুঝেন আগে একটু। এখানে একটা ছবি বার করবেন, ছবিটা দেখে দেখবেন ছবির শেষে জেপিজি আছে কিনা। যদি জেপিজি না থাকে, ওই যে বললাম যে এখানে অর্গানাইজ থাকবে, ওখান থেকে ঠিক করে নেবেন আপনি। এইটা দেখবেন আপনার নাই জেপিজি, এটা যদি না থাকে তাহলে আপনার কাজ হবে না, এটা শো করে নেবেন। আপনাদের কি সবার ডেস্কটপ, ল্যাপটপ? আচ্ছা, যদি সলভ না হয় নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, এটা ঠিক করে দেবেন, ঠিক আছে।